আজকের এই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আপনি। ঘটনাটি আপনাকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। ঘটনা একদম সত্য ঘটনা। দুইজন জেলে এবং সেই মসজিদের একজন ইমাম সাহেবের ঘটনা। দুইজন জেলে তারা মাছ ধরতেন, সকালে যেতেন এবং রাতে আসতেন। আবার শীতের সময় তারা রাতের খাবার খেয়ে মাছ ধরতে যেতেন, আসতেন সেই সকালবেলা। শীতের সময় তারা দিনের বেলা মাছ ধরতেন না, তারা মাছ ধরতেন রাতের বেলা। সারা রাত তারা মাছ ধরতেন, অনেক মাছও পেতেন। একজনের নাম ছিল শফিক এবং আরেকজনের নাম ছিল জামাল। তারা দুজন মাছ ধরতেন এবং মাছ ধরার পর যা মাছ পেতেন সবগুলো বাজারে নিয়ে বিক্রি করতেন। এটিই ছিল তাদের মূলত পেশা। একদিন মাছ ধরতে যাওয়ার জন্য তারা দুই বন্ধু পরিকল্পনা করছিল এবং তারা ভাবল আজকের রাতে মাছ ধরতে গেলে কেমন হয়। তখন জামাল উত্তরে বলল, 3-4 দিনের মধ্যে তো মাছ ধরতে যাওয়া হয় না, চলেন আজকে ধরতে যাই। রাত 10টার সময় তারা দুই বন্ধু খাবার খেয়ে শফিকের বাড়িতে জামাল চলে আসলো এবং বলল, শফিক সাহেব, আপনার কি খাবার দাবার শেষ? উত্তরে শফিক সাহেব বলল, একটু দাঁড়ান, আমি আসতাছি। এই বলে তার খাবার শেষ করে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তারা দুই বন্ধু চলে গেল মাছ মারার উদ্দেশ্যে নদীর দিকে। তারা রওনা দিয়েছে, হাতে জাল এবং আরেক হাতে লাঠি। এই যেন তারা মাছ ধরার জন্য আজকের রাত্রিটাকেই বেছে নিল। তারা যাচ্ছিল, পথিমধ্যে হঠাৎ দুইটা সাপ তাদের পথটাকে আটকে ফেলল এবং তারা ভাবতে পারছে না যে এই মুহূর্তে কি করবে তারা। সাপটা ছিল অনেক লম্বা, সেখানে দুইটা সাপ রয়েছে। তাদের হাতে লাঠি। জামাল ছিল একটু সাহসী। জামাল কি করলো? জামাল একটি সাপকে মেরে ফেলল এবং মেরে ফেলার পর অন্য একটি সাপ কিছুক্ষণ তার দিকে চেয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে বুঝতে পারল না সাপটি তার দিকে এভাবে কেন চেয়ে রইল। যাই হোক, সে সাপটিকে মেরে রাস্তার এক পাশে ফেলে দিয়ে আবারও নদীর উদ্দেশ্যে রওনা দিল। সে বুঝতে পারল না যে এই সাপটি মারার ফলে তার কি ক্ষতি হতে পারবে। সে কখনো এটা উপলব্ধিও করতে পারল না। যাই হোক, তারা দুজন মাছ মারার উদ্দেশ্যে নদীতে চলে গেল এবং নদীতে বড়ি ফেলল মাছ ধরার জন্য। প্রায় 1 ঘন্টা পর জামালের বড়িতে বড় একটি মাছ আটকা পড়েছে। কিন্তু সমস্যা হলো এই মাছটা সে টেনে উপরে তুলতে পারছে না। এত ভারী মাছটা। সে মনে মনে অনেক খুশি হয়েছে এবং ভাবতেছে মাছটা মনে হয় অনেক বড় হবে। চেষ্টা করছে কিন্তু মাছটা তাকে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। জামাল কিছুই বুঝতে পারছে না এই রাত্রিবেলা সে কি করবে। সে শফিককে বলল, শফিক ভাই, একটু এদিকে আসেন, অনেক বড় একটি মাছ মনে হয় ধরা হয়েছে। শফিক তাড়াতাড়ি তার দিকে চলে আসলো এবং সে বড়িটার দিকে টানতাছে, কিন্তু দুইজন পুরুষকেও এই মাছটা উপরের দিকে তুলছে। মাছটার গায়ে এত শক্তি যে শফিক জামালকে বলল, দেখ জামাল, এটা হয়তো বড় মাছ হবে কিংবা নদীর তলে কিছু একটা কাঁটার মধ্যে তোর বড়িটা আটকে ফেলেছে, যার কারণে আমরা মাছ ভেবে তুলতে পারছি না। তুই একটা কাজ কর, পানিতে একটু নাইমা দেখ সেখানে কি রয়েছে। আমাদের বড়িটা কোনো খাটার মধ্যে আটকে গেছে, যার কারণে আমরা মাছ ভেবে টানাটানি করছি। এইভাবে ঠান্ডা তো বড়িটা ছিঁড়ে যাবে এবং যদি সেখানে মাছ হয় তাহলে তো ভালোই, আর যদি মাছ না হয় তাহলে বড়িটা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আয়। জামাল শফিকের কথা শুনে ভাবল যে ঠিক তাই করা যায় এবং পানিতে নামা যায়। কিন্তু জামাল সে কখনো উপলব্ধি করতে পারল না যে এই ঠান্ডা শীতের রাতে কেই বা চাইবে পানির মধ্যে নামতে, কিন্তু বাধ্য হয়ে তাকে নামতে হলো।
সে ভাবলো যে বড়িটা কোনো বাঁশের কিছু একটার মধ্যে আটকে গেছে, যার কারণে বড়িটা তো উদ্ধার করতেই হবে পানিতে নেমে। কিন্তু আজব একটা কথা প্রথমে তাদের মাথায় এলো না, যে বড়িটা প্রথমে কে যেন টানলো। সেখানে মনে হয়েছিল যে প্রথমে সেখানে একটি মাছ হবে, মাছটা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে মাছটা সেখান থেকে গায়েব হয়ে গেল। হঠাৎ সব কিছু থেমে গেল। কিভাবে? সে আর কিছু চিন্তা করলো না, চিন্তা না করেই পানিতে নেমে পড়ল বড়িটা ছুটানোর উদ্দেশ্যে। সে নদীর পানিতে নেমে পড়ল। সে নদীর কিছুটা দূরে চলে গেছে। ওইদিকে শফিক তাকে বলছে কিছু হবে না, সে এখানে রয়েছে, এবং তার আলো জ্বালিয়ে তাকে দিক নির্দেশনা দিচ্ছে, এবং সে সেগুলো ফলো করে নদীর কিছুটা ভিতরে চলে গেল। এবং সে বড়িটা দেখলো, বড়িটা কিছু একটার মধ্যে আটকে গেছে, এবং ভাবতে লাগলো প্রথমে কে এটাকে টানলো। সেখানে মনে হয় কোনো মাছ আটকা পড়েছিল, কিন্তু মাছটা এখন কই গেল? একটা বাঁশের মধ্যে বড়িটা আটকে গেছে, যার কারণে সে তুলতেও পারছে না। অনেক কষ্টে বড়িটা ছাড়িয়ে দিল। ছাড়িয়ে উপরের দিকে আসতে যাবে, ঠিক কিছু একটা ঠিক তখনই তার পা চেপে ধরল এবং তাকে নদীর ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার দিতেছে, কিন্তু তার চিৎকার যেন শফিক শুনতেছে না। শফিক এক মনে লাইটটা জ্বালিয়ে তার দিকে চেয়ে আসে, কিন্তু ওই দিকে যে চিৎকার দিতেছে, শফিকের ওই দিকে কোনো খেয়ালই নেই। তার চিৎকারের পর সে এক পর্যায়ে সে অনেক কষ্ট করে আল্লাহু আকবার বলে তার পাটা ছাড়িয়ে নিল এবং শফিককে এসে বলল, আমি চিৎকার দিতেছি, তুই আমাকে একটু এগিয়ে আসলি না? সে বলল, কই, আমি তো কারো চিৎকার শুনি নাই, আমি তো তোকে দিক নির্দেশনা দিচ্ছিলাম, এবং আচমকা দেখি তুই নদীর ওই দিকে ভিতরের দিকে চলে যাচ্ছিস। আমি তোকে ডেকে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু তুই আর কোনো কথাই শুনলে না। হঠাৎ দেখলাম তুই আবারও সেদিকে চলে আসছিস। আমি ভাবলাম হয়তো নদীটার বড়িটা তুই নদীর ভিতরে ফেলে দিতে এসেছিস মাঝ নদীতে। জামালও শফিককে সব ঘটনা খুলে বলল এবং বলল কিছু একটা তার পা চেপে ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তখন শফিক বলে উঠল, আরে এটা কিভাবে সম্ভব? এই নদীতে কি আবার তোর পা চেপে ধরবে কিভাবে? সে বলল, কিছু একটা তো হয়েছে মনে হয়। হঠাৎ তারা দুই বন্ধু খেয়াল করলো একটা পাতিলের ভিতর আগরবাতি, মোমবাতি জ্বালানো আর আরও অনেক কিছু নদীর পানিতে ভেসে যাচ্ছে। তারা এটা দেখে ভয় পেয়ে গেল এবং আচমকা ঘটনাগুলো তাদের সাথেই ঘটে যাচ্ছে। তারা আর মাছ ধরল না, তারা বসে তাদের বড়ি সব কিছু নিয়ে সেখান থেকে উঠে রওনা দিল বাড়ির দিকে। বাড়িতে চলে আসলো এবং ঠিক তখনই তার স্ত্রী বলল, কি ব্যাপার, আজকে তাড়াতাড়ি চলে আসছেন যে? সে তার স্ত্রীকে কিছুই বলল না। জামাল ঘুমিয়ে পড়ল। এদিকে শফিকের বাড়িও চলে আসলো, শফিকও ঘুমিয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারছে না যে তাদের সাথে কি এমন ঘটনা ঘটছিল। রাত প্রায় 2টা কি 1:30টার মতন হবে। তখন ওই মসজিদের ইমাম সাহেব রুমে অর্থাৎ দরজায় কেউ যেন নক করতেছে। ইমাম সাহেব গভীর রাত পর্যন্ত কুরআন তিলাওয়াত করেন। তিনি ভাবলেন এই রাতের মধ্যে কে এসেছে, আবার ভাবলেন কোনো অন্য কিছুও তো হতে পারে। তিনি বললেন, কেউ হয়তো মনে হয় বিপদে পড়ে এসেছে এবং তার দরজা খুলে দেওয়ার জন্য তাকে চেষ্টা করতেছে। তিনি এক পর্যায়ে উঠে গেলেন এবং বললেন যে আল্লাহর হাওলা বলে দরজা খুললেন। ওপাশ থেকেই আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর, এই কণ্ঠটা ভেসে আসলো। হুজুর বললেন, সালামের উত্তর নিলেন এবং বললেন, আমি ভালো আছি, আপনি কে? সে বলল, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমাদের অনেক বড় একটি বিপদ হয়ে গেছে। হুজুর লক্ষ্য করলেন মানুষের চেয়েও স্বাভাবিক নয়, এটা অনেক উঁচু, যা সাধারণ মানুষ নয়, এবং অনেক সাদা পাঞ্জাবি পরা লোক, সাদা দাড়ি, সাদা চুল,
অনেক সম্মানী মানুষ, দেখে মনে হচ্ছে কোনো একজন মসজিদের ইমাম সাহেব হবে। খানিকটা হুজুর ভয় পেয়ে গেলেন। তারা আশ্বাস দিয়ে বলল, ভয় পাবেন না হুজুর, আপনি আমাদের সাথে চলুন। একদম মানুষের মতন আচরণ। আরেকবার হুজুর ভাবলেন, এরা হয়তো মানুষ হবে, আমি কি দেখতাছি। এরা বলল, হুজুর আমাদের সাথে চলুন, আমাদের অনেক বড় একটি বিপদ হয়ে গেছে, আপনি না গেলে এই বিপদ থেকে আমরা কখনোই উদ্ধার হতে পারবো না। হুজুর ভাবলেন, এই রাতে অচেনা দুজন মানুষ এসে আমাকে ডাকতাছে আর বলতাছে কি করে আমি তাদের সাথে যাই। আরেকজন আশ্বাস দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না হুজুর, আমরা আপনার কোনো ক্ষতি হতে দিব না। আমরা আপনাকে আবার আপনার বাসায় এসে পৌঁছে দিব, যেখানে আপনি থাকেন সেখানে। আপনাকে কিছুই হবে না হুজুর। হুজুর কিছু বললেন না এবং বললেন, চলুন। সেই বলে সেই দুই লোকটা অর্থাৎ দুইটা জিন হুজুরকে নিয়ে কোথায় চলে গেল। হুজুর দেখতাছেন সেই লোকটা একটা বাঁশঝাড়ের আড়ালের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে ভিতরের দিকে গেল। এমন একটা জায়গা হুজুর জীবনে কখনো দেখেননি। সেই দুই লোকটা হুজুরকে একটা নৌকার মধ্যে তুলল এবং নৌকাটা এমন জায়গার দিকে যাচ্ছিল যে জীবনেও সেই হুজুর এই জায়গাটা দেখেননি এবং এরকম ঘটনার কখনো সম্মুখীনও হয়নি। এত সুন্দর জায়গা, চারিদিক থেকে আলোয় ঘেরা, আতরের ঘ্রাণ বেশি আসছিল, গোলাপ জলের ঘ্রাণ বেশি আসছিল, চারিদিকে সুন্দর ফুল ফুটেছে। এই জায়গাটা কোথায় তিনি এখনও বুঝতে পারেন না। নিতে নিতে এক পর্যায়ে তারা এবার নদী পেরিয়ে সাগরের দিকে রওনা হয়ে গেল, বঙ্গোপসাগরের দিকে। তাদের সাথে যাচ্ছেন। হুজুর বললেন, আরে আপনারা কি করছেন, এই সাগরের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছেন কেন? তারা বললেন, কিছু হবে না হুজুর, এই তো সামনে চলে আসছি, আমরা আসি আপনার সাথে। হুজুর দেখলেন সাগরের সেই মাঝ সমুদ্রে চলে গেলেন এবং মাঝ সমুদ্রে গিয়ে একটা দ্বীপের মধ্যে দুই লোকেরা হুজুরকে বুটে করে নিয়ে উঠালেন। নৌকায় করে হুজুর দেখলেন বুটের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সেখানে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে অনেক মানুষ, তাদের মতো লম্বা লম্বা চুল, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি। একজন খাটিয়ার মধ্যে শুয়ে আছে, সম্ভবত সে মারা গেছে। এবার দুই লোক হুজুরকে নিয়ে আসলেন। সেখানকার সবাই হুজুরকে সালাম দিলেন এবং বললেন, হুজুর আপনি এসেছেন, আমাদের অনেক বড় একটি উপকার হয়েছে। আপনি আজ না আসলে আমাদের এই জানাজার নামাজটা সম্পূর্ণ করতে পারতাম না। এখানকার দুই লোক মাঝ নদীতে মাছ ধরার জন্য যাচ্ছিল এবং আমাদের এক সন্তান সে সাপের রূপ ধারণ করে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে আমার একটি মেয়েও যাচ্ছিল। তারা কিছু না ভেবেই আমার একটি সন্তানকে ওরা মেরে ফেলে দেয়। সে সাপের রূপ ধারণ করে রাস্তার মধ্যে শুয়েছিল। আমি ওর প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমার মেয়ে সেই লোকটার কথা বলেছিল, আমি অনেক কষ্ট পেয়েছি। জানাজার নামাজ হুজুর পড়ালেন এবং হুজুরের ভিতর খানিকটা বয়ও কাজ করছিল। আগে জিনের জানাজার নামাজটা কখনো হুজুর পড়ান না, জানাজার নামাজটা সম্পূর্ণ হলো। হুজুর দেখলেন সেখানে অনেক সাদা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে এবং জানাজার জন্য প্রায় 150 মানুষ হবে। তারা জানাজার নামাজটা পড়ল। সেই দুই লোকটা আবারও আসলেন আর বললেন, হুজুর আপনি আমাদের অনেক বড় একটি উপকার করেছেন। আসলে আপনি না থাকলে এই জানাজার নামাজটা আমরা সম্পূর্ণ করতে পারতাম না। আর ওই যে লোকটা মেরেছে আমাদের ভাইদেরকে, আমরা অবশ্যই ওর প্রতিশোধ নিয়ে ছাড়ব, ওকে ও সাপের মতন মেরে ফেলবো। আমাদের একজন টিমের তো গিয়েছিল মাঝ নদীতে, যখন সে পানিতে নেমেছিল তাকে ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে যায় এই যাত্রায়। জিনের মুখে এমন কথা শুনে হুজুর ভয় পেয়ে গেলেন। হুজুর ভাবলেন, এ কেমন মুসিবত! দুইজন লোক মাঝ নদীতে মাছ ধরতে গিয়ে একটা সাপ ভেবে একটা জিনের সন্তানকে মেরে ফেলেছে। এটা এখন কি হবে? তারা বলল, ঠিক তার সন্তানকে আমরা ওইভাবেই নিয়ে আসব,
কিংবা সাপের মতন আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়ব, যেভাবে মেরেছিল আমরাও সেভাবেই মারব। হুজুরকে বলল যে হুজুর চলুন আমাদের বাসায়, আপনি খেয়ে যাবেন, আপনি অনেক কষ্ট করেছেন। হুজুর কিছু বললেন না আমি যাব না বাসায়, আমার যেতে হবে। ঠিক তখনই সেই দুই লোকটা আবারও হুজুরের সাথে চলে আসলেন এবং হুজুর আবারও পূর্বের মতন কোথায় নিয়ে কোন দিকে দিয়ে নিয়ে হুজুরকে আবারও বাসায় পৌঁছে দিল। সেই লোকটা হুজুরের কক্ষে চলে আসলেন এবং সেখানে হুজুর জীবনের প্রথম জিনের জানাজার নামাজটা পড়িয়েছিলেন। জিন যেই লোকটার কথা বলল সেই লোকটা তার সন্তানকে মেরে ফেলেছে। হুজুর ভাবলেন এ কেমন মহা মুসিবত, সাপটাকে মারা গেল এবং আজ তার উপর হুমকি। যাই হোক, জিন হুজুরকে নাম বলে নাই, যার কারণে হুজুর সেই লোকটাকে কোনো সতর্কবার্তা দিতে পারলেন না। এর পরের দিনের ঘটনা। এরপর থেকেই জামাল আর শফিক রাতের বেলা মাছ ধরতে যেতেন না। শফিক সে দিনের বেলা মাছ ধরতো, কিন্তু জামাল সেদিন দিনের বেলাও মাছ ধরতো না। কিন্তু জামাল লক্ষ্য করলো ইদানিং রাতের বেলা তাকে কে যেন মাছ ধরার জন্য ডাকে, শফিকের নাম ধরে ধরে ডাকে। সম্ভবত সেটা শফিক হবে। শফিক জামালের নাম ধরে ধরে ডাকে এবং বলে, পরদিন সে শফিকের সাথে দেখা করে এবং বললে, শফিক তুই কি রাতের বেলা আমাকে মাছ ধরার জন্য ডেকেছিস? শফিক বলল, কই না তো, আমি তোকে কখন ডেকেছিলাম মাছ ধরার জন্য? আমি তো ডাকি নাই তোকে। সে ভাবতে পারছে না যে রাতের বেলা তাকে কে ডাকে মাছ ধরার জন্য। সে কণ্ঠটা শুনে সে ভাবলো হয়তো সে শফিক হবে। সে মজা করছে, সে গভীর রাতে মাছ ধরতে যায় এবং আমাকে বলে সে মাছ ধরতে যায় না এবং আমি কি করব সে মনে হয় চারিদিক থেকে প্রতিদিন রাতেই সেখানে যায়। এভাবে কেটে গেল প্রায় 4-5 দিন এবং 5 দিন কেটে যাওয়ার পর তাকে আর কোনো ডাক নেই। এর পরের দিন কে যেন ঘটনা ঠিক শফিক হবে মনে হয় এবং শফিক সাহেবের মতন কণ্ঠ করে কে যেন ডাকতাছে আর বলতাছে বের হওয়ার জন্য মাছ ধরতে যাবে। জামাল সে ভাবলো হয়তো সে শফিক এসেছে, আজ কিছুদিন ধরে মাছ ধরতে যাই না, যার কারণে শফিক চলে এসেছে। শফিক এসে বলতাছে, ভাই আমাদের সাথে সিগারেট আছে, কোনো অন্যান্য জিনিসপত্র আছে, আপনি চলেন আমরা দুই বন্ধু আজ মাছ ধরব। জামালের স্ত্রী বললেন আজ যেন উনি না যান, কিন্তু উনি স্ত্রীর কোনো কথাই শুনলেন না। শফিক সাহেব সে বললেন আমি যাব, সেখানে যাব, কিন্তু খুশির ঘটনাটা শুনে অনেক ভয় লাগতাছে। তখনই শফিক বলে উঠল, আরে এসব কিছু হবে না, এসব হয়তো আপনি এমনিই দেখেছেন, ওই যে একটা পাতিল গেল না, সেই পাতিলের হয়তো আপনি এসব দেখেছেন, আজ কোনো সমস্যা হবে না, আপনি চলুন আমার সাথে। শফিক নামের সেই শয়তান জিনটা কোথায় সম্মতি দিল এবং বলল, দাঁড়ান আমি আসতাছি। আর জাল নিয়ে গোড় থেকে জাল এবং লাঠি নিয়ে বাহির হয়ে গেল মাছ ধরার উদ্দেশ্যে। ওনারা যাচ্ছিল, প্রতিমধ্যে খেয়াল করলো জামাল সাহেব বললেন, ভাই শফিক একটা সিগারেট ধরাও না, অনেক সিগারেটের তৃষ্ণা পেয়েছে। শফিক বলল তার কাছে নাকি কোনো সিগারেট নেই। তখনই জামাল বললেন, তুমি না বলেছিলে বাড়িতে তোমার কাছে সিগারেট রয়েছে, কিন্তু এখন না করতাছো কেন? শফিক আর কোনো কথাই বলল না, হাঁটতাছে। জামাল দেখলো শফিকের পাশ দিয়ে একটা সাপ যাচ্ছিল এবং শফিক কি করলো, দৌড়ে এসে সেই সাপটাকে ধরে ফেললো এবং সাপের মাথায় কামড় দিয়ে সাপের রক্ত খাচ্ছিল। জামাল এটা দেখে খুবই বেশি ভয় পেয়ে গেল এবং আর ভাবলো এটা কি শফিক নাকি অন্য কিছু। যেই মাত্র সে শফিক নামের সেই শয়তানটার চোখে চোখ রাখলো, অমনি দেখলো তার চোখ লাল বর্ণে বিবর্ণিত হয়েছে, তার চেহারায় মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। জামাল কি করবে ভেবে পাচ্ছে না, সে দৌড় শুরু করলো। সে দৌড়াতে যাচ্ছিল, তখনই পিছন থেকে সেই শফিক রূপ শয়তানটা তাকে দাওয়া করছিল এবং বলছিল, দাঁড়া
তুই যেতে পারবি না, তুই যেতে পারবি না, তুই দাঁড়া। জামাল সাহেব দৌড়াতে দৌড়াতে গেটের পাশের একটা কুটির মধ্যে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেই শয়তানটা এসে জামাল সাহেবকে ধরে ফেললো আর বলল, তুই আমাদের একজনকে মেরেছিস, তোকে তো এত সহজে ছাড় দেওয়া যায় না। এই বলে জামালের গলায় কামড় বসিয়ে দেয়। জামাল দেখলো লম্বা লম্বা দাঁত, অন্যরকম মানুষ, দেখে মনে হচ্ছে বিপরিচিত চেহারা, কুৎসিত চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওটা কোনো শয়তান হবে, যেটা শফিকের রূপ ধরে এসেছিল। দাঁতগুলা জিনের মতন, গলায় কামড় বসিয়ে দেয় এবং রক্ত খেয়ে তাকে ছিন্ন বিচীর্ণ করে মেরে ফেললো। পরদিন সকালে একজন লোক সে দেখলো জামালের লাশ ধান খাতের পাশে পড়ে আছে। গ্রামবাসীকে দৌড়ে সে খবর দিল আর বলল, এটা কোনো মানুষের কাজ না। অনেক গ্রামবাসীও সেখানে এসেছেন আর ভাবতে লাগলেন, এ কেমন নির্মমভাবে কেউ কেউকে মারতে পারে, কেউ কি কাউকে এরকমভাবে খুন করতে পারে। এবং পরদিন জামালের পরিবারকেও সেদিন খবর দেওয়া হলো। সবাই ছুটে আসলেন এবং হাউমাউ করে কান্না করতে লাগলো। জামালের স্ত্রী সেও কাঁদতাছে আর বলতাছে, আমি বারণ করেছিলাম না যাওয়ার জন্য। তখনই জামালের স্ত্রী বলল, সেই রাতে শফিক এসেছিল। গ্রামের মানুষ শফিকের বাড়িতে ছুটে গেল এবং শফিককে না পেয়ে সেখানে দেখলো যে শফিকের দরজায় থালা ঝুলছে। প্রতিবেশীর কাছ থেকে খবর নিল শফিক নাকি শ্বশুর বাড়িতে চলে গেছে। সবাই বলল সেখানেই যাওয়া যাক। সেটাকে মেরে, জামালকে মেরে সে শ্বশুর বাড়িতে গেল। শফিকের শ্বশুর বাড়িতে সবাই চলে গেল আর বলল, জামালকে কি তুমি মেরেছো? সে জামালের কথা শুনে, মৃত্যুর কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল, কাল রাতে তুমি না এসে জামালকে মাছ ধরার জন্য ডেকেছিলে? সে অবাক হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে বলল, কই, আমি কাকে বলেছিলাম মাছ ধরার জন্য? আমি তো আজ 3-4 দিন ধরে এখানেই রয়েছি, আমার শ্বশুর বাড়িতে। সবাই বলল, এখানে 3-4 দিন ধরে আসেন, উনি কোথাও যাননি। তার শ্বশুর বাড়ির তার স্ত্রী সহ অনেকেই বলল। এবার সবাই বুঝতে পারল যে রাতে জামানকে ডাকতে এসেছিল শফিক সাহেবের রূপ ধারণ করে, এটা কোনো মানুষ না। তখনই সবাই ভয় পেয়ে গেল এবং বুঝতে পারছিল না যে কি করবে। গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলো যে জামাল সাহেব নেই। এরপর থেকে কেউই রাতের বেলা ওই এলাকার মাছ ধরতে যেতেন না। এবার হুজুর কিছুটা বুঝতে পারছেন যে হুজুর কেন জিনের জানাজার নামাজ পড়িয়েছিলেন। হুজুর আস্তে আস্তে কিছু বুঝতে পারছেন এবং জামালের এমন মৃত্যু দেখে হুজুরও বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। আমাদের গ্রামের বাড়িতে একটা কুয়া আছে। পূর্ণিমার রাতে সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়। তুমি গেলে দেখবা। আমার স্ত্রীর কথা শুনে আমি বেশ বেবাচেকা খেয়ে গেলাম। অনুর সাথে বিয়ের আজ প্রায় গ্রামের বাড়িতে সেই কুয়াটার গল্প শুনছি, অনেকবারও শুনেছি। আমাদের বিয়ের 2 মাস হয়েছে। এই 2 মাসে অন্তত 50 বার সে কুয়ার কথা বলেছে। অথচ সেই কুয়াতে কি দেখা যায় সে এখনো বলে নাই। বলে যে সেটা একটা টপ সিক্রেট, গেলেই দেখতে পাবে। গত শীতের কথা, অফিসে কাজের প্রেশার কম, স্যারকে বলে 4 দিনের ছুটি নিলাম। অনু তার গ্রামের বাড়ি যাবার ইচ্ছা করছে, তাই গেলাম ওদের গ্রামের বাড়িতেই। গ্রামের বাড়ি পটুয়াখালী, সেখানে এর আগে কখনো যাওয়া হয়নি। সেখানে গিয়ে বেশ ভালোই জামাই আদর পেলাম। অনুর ফ্যামিলি তো অনেক আগেই ঢাকায় চলে এসেছে, কেবল ওর মেজো চাচাই
গ্রামে থাকেন। তিনি আমাদের যথেষ্ট সম্মান করলেন। অনু গ্রামের বাড়ির পা দিতেই প্রথম সেই কুয়াটাকে দেখতে নিয়ে গেল সে। গ্রামে এই কুয়াটার কথা এছাড়া সবাই টিউবওয়েল ব্যবহার করে, টিউবওয়েলের পানি ব্যবহার করে। কুয়াটা পরিত্যক্ত। অনুর কুয়া নিয়ে লাফালাফিতে আমরা শ্বশুর বাড়ির মানুষ দেখলাম সে বিভ্রান্ত। চাচাও বেশ কয়েকবার দমকি দিলেন অনুকে। নতুন জামাই এসেছে, তাকে নিয়ে এসব কি শুরু করলি? ওই জংলা কুয়া দেখার কি আছে? ওইসব পাগলামি এখনো গেল না তোর? তবুও অনুর উৎসাহ কমল না। সে বারবার আমাকে কুয়া দেখতে নিয়ে যায়। কুয়াটা দেখতে আসলে কিছু নেই। বাড়ির পিছনে জংলা জায়গায় কুয়াটা ইট দিয়ে, পুরানো ইট দিয়ে বাঁধা। অনেক শ্যামালা জং পড়ে সবুজ হয়ে গেছে, অনেক জায়গায় ভেঙে পড়েছে। কুয়ার পানি অনেক নিচে, কালো পানি, খাওয়ার কোনো উপযুক্ত নেই বোঝাই যায়। অনু বলেছিল কুয়ার সাথে নাকি নদীর সংযোগ আছে। অনুর বাসা থেকে নদী বেশ দূরে। ওর কুয়া কিভাবে নদীর সাথে সংযোগ থাকতে পারে আমার মাথায় আসতে পারে না। অনু বলেছিল পূর্ণিমার রাতে নাকি কুয়ার অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়। আমাদের এই 4 দিনের ছুটির মধ্যে পূর্ণিমার রাতও ছিল। আমরা সেদিন খাওয়া দাওয়া করার পর কুয়ায় পড়ে চলে গিয়েছিলাম। বলাই বাহুল্য যে চাচা জানতে হয়নি। জানলে তিনি কিছুতেই কুয়ার পাড়ে যেতে দিতেন না। কুয়ার পাড়ে বসে রইলাম আমরা। অনু রীতিমতো উত্তেজনায় কাঁপছে। বারবার বলতে লাগলো, দেখবা কি অদ্ভুত জিনিস এখনই ঘটবে। এমন ঘটনা তুমি কখনো দেখোনি। অনুর পাগলামি দেখে ভালোই লাগছিল। মেয়েটাকে অনেক ভালোবাসি, তাই হয়তো ওকে কিছু বলার ইচ্ছা করলো না। আমি মুগ্ধ হয়ে মেয়েটার পাগলামি দেখতে লাগলাম। অনু বারবার কুয়ার কাছে যাচ্ছিল আর নিচের দিকে তাকাচ্ছিল, কিন্তু বারবার হতাশ হয়ে ফিরে আসছিল। আমি তাকে উৎসাহ দিয়েছিলাম বারবার, এই হতাশ হওয়ার কিছুই নেই, তোমার অদ্ভুত জিনিসটা দেখবে। আমরা কথা শুনে অনুর মুচকে হাসছিলাম আমি, কিন্তু ওর হতাশা আটকে রাখতে পারছিলাম না কিছুতেই। শেষ রাতে যখন চাঁদ পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে, অনু হতাশ হয়ে উঠে এসে যেতে লাগলো আর বলল, চলো ঘরে যাই, কিছুই দেখা যাবে না আজকে। অনুকে দেখে খারাপ লাগছিল, কিন্তু কিছুতেই আর কিছুই বলা নেই আমার। ওর সাথে ঘরে ফিরে গেলাম। অনুর বলা সেই অদ্ভুত জিনিসটা আর দেখা হলো না আমার। এরপর 2 দিন ছিলাম চাচার বাসায়। 2 দিনে একবারও অনুর কাছে সেই কুয়াটার কথা সেও আমাকে বলেনি, আমিও সে তাকে জিজ্ঞেস করিনি। সেদিন ঢাকায় ফিরে আসবো, এর আগের দিন রাতের বেলা শোয়ার পর হঠাৎ অনু বলল, আর তো অনেক দিন হবে কুয়াটা দেখা হবে না, চলো আমরা কুয়াটা দেখে আসি। আমিও বললাম চলো। সেদিন রাতে চাঁদের আলো ছিল, কিন্তু পূর্ণিমা ছিল না। চাঁদের হালকা আলোয় পথ চিনা চিনা আমরা কুয়ার পাড়ে গেলাম। অনু বেশ কিছুক্ষণ কুয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে রইল। এরপর একবার কুয়াটার দিকে তাকালো। এরপর হঠাৎ নিঃশ্বাস চেপে ধরে আমাকে বলতে লাগলো, দেখো ওইটা দেখো। আমি কুয়ার দিকে নিচে তাকালাম। অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেলাম না। এরপর হঠাৎই জিনিসটা আমার চোখে পড়লো। আমি অনুর দিকে তাকিয়ে বললাম, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো, ঘরে চলো। অনু বলল, দেখছো? আমি বললাম, না কিছুই না, চলো আগে ঘরে চলো। অনু মন খারাপ করে ঘরে চলে আসলো। ঘরে নিয়ে নিচের ঘুমিয়ে পড়লো। আমার রাতে ঘুম এলো না। পরদিন ঢাকায় ফিরছি। অনুর চাচার লঞ্চ ঘাট পর্যন্ত এগিয়ে দিতে এসেছেন। অনুকে কেবিনে বসিয়ে আমি আর চাচা বাইরে এসেছি। চাচা আমাকে বললেন, মেয়েটার খেয়াল রেখো বাবা, এমনি একটু পাগলামি করে, কিন্তু ও অনেক ভালো। আমার বাতিজি বলে বলছি না, ওর মতন মেয়ে কিন্তু সহজে পাবে না। ওর খেয়াল একটু রেখো বাবা, ওকে সামান্য কষ্ট দিও না। আমি বললাম, জি চাচা, আমি সবসময় ওর খেয়াল রাখবো, কখনো কষ্ট দিব না। চাচা চোখ মুছতে বললেন, মেয়েটার যে দুঃখ আছে, আগে সহজেই গ্রামে আসতে চাইতো না,
এখন তাও আসে। এই ঘটনার পর অনেক দিন গ্রামে আসে নাই। আজকে দেখলাম অনেক কষ্ট নিয়ে চলে এসেছে। মনে হয় পুরানো কথা মনে পড়েছে ওর। তুমি কিন্তু ওকে দুঃখ ভুলার চেষ্টা করো বাবা। মেয়েটা এমন দুঃখী দুঃখী দেখলে আমারও খারাপ লাগে। আমি অবাক হয়ে বললাম, কি দুঃখ চাচা? আমি তো কখনো শুনিনি, কিংবা সে আমাকে কিছুই বলেনি। নাইলে চাচা বললেন, তুমি কিছুই জানো না? আমি বললাম, না চাচা, আমি কিছুই জানি না। তখনই তিনি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, অনুর একটা ভাই ছিল, তুমি মনে হয় জানো। ছোটবেলায় দুইজন একদম পিটাপিটি ছিল। গ্রামে আসলেই তারা দুইজন খুব চঞ্চল হয়ে যেত। এখান থেকে ওখানে ছুটাছুটি করে বেড়াতো। ওদের বেশিরভাগ খেলা হতো কুয়ার পাড়েই। কুয়াটা প্রাচীর দেওয়ালে উঁচু ছিল। আমরা তাই ওদেরকে নিয়ে ভয়ও পেতাম। এক পূর্ণিমার রাতে আমরা বাড়ির সবাই উঠানে বসে গল্প করছি। হঠাৎ অনু ছুটে এসে কাঁদতে কাঁদতে বলল, ওর ভাই নাকি কুয়ার ভিতর পড়ে গেছে। ওর ভাই কিভাবে কুয়ার ভিতর পড়লো আমরা জানি না, কিন্তু সেই রাতেই লোক নামিয়ে অনেক খোঁজাখুঁজি হলো। ওর ভাইকে কিন্তু পাওয়া গেল না। অনুকে অনেকবার জিজ্ঞেস করা হলো, কিন্তু অনু একটাই কথা বলে যে ওর ভাই কুয়াতে পড়ে গেছে। শেষে কুয়া বাদ দিয়ে পুরো গ্রামে খোঁজা হলো ওর ভাইকে, কিন্তু তার ভাইকে কোথাও পাওয়া গেল না। কোনো হদিসই পাওয়া গেল না। আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সেই রাতের পর থেকেই অনু যেন কেমন হয়ে গিয়েছিল। পূর্ণিমার রাত হলেই সে কুয়ার পাশে গিয়ে বসে থাকতো। বলতো ওর ভাই নাকি কুয়ায় ভেসে উঠে আসে। আমরা অনেকবার তাকে মানা করেছি, বলছি এগুলো আর কল্পনা, কিন্তু সে কিছুতেই মানতে রাজি না। শেষমেশ আমরা হাল ছেড়ে দিলাম। এরপর অনু বড় হলো, আগের পাগলামি একটু কমলো, কিন্তু মাঝে মাঝে তাও বাড়িতে আসে পূর্ণিমার রাতে, কুয়ার পাড়ে গিয়ে বসে থাকে। ওর ভাইকে আর কখনো দেখছে কি না আর বলে না। আমাদের ধারণা সেও এখনো বুঝে না। ছোটবেলায় কল্পনা তো বড়বেলায় সেখানেই আগের মতন হয়ে গেছে। এখনও তো মনে হয় পূর্ণিমার রাতে কুয়ার পাড়ে যাবার পাগলামি বন্ধ হয়েছে। তোমরা এই কয়দিন যে আমাদের বাসায় ছিলে, এরই মধ্যে তো পূর্ণিমাও ছিল। অন্য তো কুয়ার পাড়ে যায়নি, তাই না? আমি বললাম, না। চাচা খুশি মনে বললেন, যাক, মেয়েটা সুপ্তি হয়েছে। তুমি মেয়েটার একটু খেয়াল রাখো বাবা, ওকে কোনো কষ্ট দিও না। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে লঞ্চে উঠি আর বসলাম। অনু মন খারাপ করে বসেছিল। ওকে মজার মজার গল্প বলতে লাগলাম। ওর মন খারাপ ভালোই হলো না। হঠাৎ দেখলাম ও হাসতে লাগলো আমার, এবং ওকে হাসতে দেখে আমারও খুব মায়া হলো ওর দিকে চেয়ে। আমি হাসি মুখে এবং মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। অনুকে যে ভীষণ ভালোবাসি, তাই ওকে একটু কষ্টও দিতে চাইনি আমি। এই জন্য ঠিকই করেছি, কুয়ার ব্যাপারটা কোনোদিনও তুলব না। জিনিসটা আস্তে আস্তে ওর মাথা থেকে বের করে দিব। নইলে সেদিন রাতে আমি কি দেখেছিলাম আমি অনুকে বলতাম না। বলতাম যে সে রাতে আমি সত্যি একটা বাচ্চা ছেলেকে দেখেছিলাম। সে কুয়া বেয়ে আস্তে আস্তে উপরে উঠে আসছিল। ওর সারা শরীরে ছিল শ্যামলা, মুখে ছিল হাসি, ভয়ানক এক হাসি। এমন হাসি আমি আর কখনো দেখিনি। কিন্তু এই কথাটা আমি তাকে বলিনি। বললে সে হয়তো তার ভাইয়ের কথা মনে পড়ে যাবে আর কাঁদতে থাকবে। প্রিয় দর্শক, এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি এপিসোডে।